আপনি কি জানেন আপনি যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন, আপনি কোন ফান্ডে ইনভেস্ট করছেন? সাধারণত আপনি কিন্তু যখন ইনভেস্ট করেন, আপনার মনে কিন্তু একটা জিনিস হয় যেটা হচ্ছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ না স্মল ক্যাপ। কিন্তু আপনি যে জিনিসটা জানেন না, সেই জিনিসটা হচ্ছে যে কোন মিউচুয়াল ফান্ড, মানে মিউচুয়াল ফান্ড কিন্তু দুভাগে হয়। একটা ডাইরেক্ট, একটা রেগুলার। আপনি যদি সেই জিনিসটা না জানেন তাহলে কিন্তু আপনার লাভের গুঁড়ো কিন্তু পিঁপড়ায় খেয়ে চলে যেতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটা ছোট্ট ইনফরমেশন শেয়ার করবো, যে এই জিনিসটা কিন্তু বিশাল আকার ধারণ করতে পারে আপনার প্রফিটের ক্ষেত্রে। হ্যালো, দিস ইজ দিবেন্দু গায়ন এন্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার মিউচুয়াল ফান্ড সিরিজ। তো আজকের সিরিজটা কিন্তু ঠিক নুনের মতো, যেটা তরকারিতে না দিলে কিন্তু তরকারি কোনো স্বাদও হয় না, আবার দিলেও বেশি দিলেও কিন্তু তরকারি নুন কাটা হয়ে যে খাওয়া যায় না। তো আজকের টপিকটা কিন্তু সেই রকমই, যে মিউচুয়াল ফান্ড বাছাই করার আগে আমাদের কোন জিনিসটা দেখতে হবে। তো আজকে যে টপিকটা, সেই টপিকটার নাম হচ্ছে যে হোয়াট ইজ ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড এবং হোয়াট ইজ রেগুলার মিউচুয়াল ফান্ড। তো আজকের এই পুরো ভিডিওতে আমরা জানবো যে কোনটা করলে আমাদের রিটার্ন আসতে পারে সব থেকে বেশি, এবং কোনটা করলে আমাদের লাভের গুড় খেয়ে চলে যাবে পিঁপড়ে। পাশের বাড়ির বন্ধু আর আমি একসাথে এসআইপি স্টার্ট করেছিলাম। আজকে 3 বছর পরে গিয়ে দেখি তার রিটার্ন আমার থেকে বেশি, তার ন্যাপ ভ্যালু আমার থেকে বেশি, তার এক্সপেন্স রেশিও আমার থেকে কম। আমরা দুজনে একই ফান্ডে, একইভাবে, একই সময় এক অ্যামাউন্টে ইনভেস্ট করেছিলাম, কিন্তু তাহলে তার রিটার্ন কেন আমার থেকে বেশি এবং আমার রিটার্ন কেন তার থেকে কম? তাহলে কি আপনার মনে কি সেম কোশ্চেন আসে যেই কোশ্চেনটা আমার মধ্যে আসে? তাহলে ওই দুই বন্ধুর মধ্যে তফাৎটা কি? তাহলে প্রথম বন্ধু কোন ফান্ড চুজ করলো এবং সেকেন্ড বন্ধু যে আমি আমি কোন ফান্ডটা চুজ করলাম যার জন্য রিটার্ন আমার কম? তো আজকের ভিডিওতে আমরা কি কি টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে যে এই ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড কি এবং রেগুলার মিউচুয়াল ফান্ড কি, এবং তাদের যে বেনিফিটস সেগুলো কি কি এবং ডিফারেন্স কি কি আছে, এবং ভিডিওর শেষে যে কোন ফান্ডটা আমাদের চুজ করলে রিটার্ন আসতে পারে অনেক বেশি। তো সবার আগে একটা ছোট্ট ডেসক্রিপশন দিয়ে দিই যে হোয়াট ইজ ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড। দেখো, ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড বলতে কি বোঝে, আমরা যদি আমি কোনো এক্সাম্পল তোমাদের দিই। সো যদি উদাহরণটা এমনভাবে দিই যে আমি অনেক দিন ধরে একটা পুরনো বাইক কিনবো ভাবছি। ওকে, তো আমি আমার পুরনো বাইকটা অনেক বন্ধু বান্ধবদের মধ্যে বলে রেখেছি যে যদি তোরা কোনো একটা খোঁজ পাস বাইকের তো আমাকে জানাস। ওকে, তো আমার একটা বন্ধু হঠাৎ করে খোঁজ দিল যে ভাই, এমন লোকের কাছে একটা ভালো বাইক আছে, 50,000 টাকা দাম চেয়েছে। তো এবার আপনি বলুন যে এখানে ডাইরেক্ট আর রেগুলারের মধ্যে পার্থক্যটা কি? দেখুন, এই যে মিডিলে যে আমার বন্ধুটা, এ হচ্ছে একজন রেগুলার, যে কিনা একজন ব্রোকার হিসেবে মাঝখানে কিন্তু বিলংস করছে। এবং যে ডাইরেক্ট, যে কাস্টমার আমি এবং যে বেচবে, যে মালিক, সে কিন্তু এক জায়গায় বসে আছে, মানে তিনজনের মধ্যে কম্বিনেশন। এবার যদি আমি ওই ডাইরেক্ট, যিনি বাইক বিক্রি করবে, তার থেকে যদি আমি বাইক কিনি, সেখানে কিন্তু আমার যে বাইকের প্রাইসটা সেখান থেকে কিন্তু 4-5 হাজার টাকা কিন্তু কমে যাবে। এবং মিডিলে যদি আমার বন্ধুর থ্রুতে আমি সেই বাইকটা কিনতে যাই, সে কিন্তু মাঝখান থেকে কমিশন খাবে, যার জন্য সেই বাইকের প্রাইসটা কিন্তু 50,000 টাকায় কিন্তু চলে গেছে। তো এটাই হলো ব্যাপার, যে আমরা যখন ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড কোনো এমসি থ্রু কিনি, তখন সেটা কিন্তু ডাইরেক্ট মিউচুয়াল ফান্ড হয়। এবং যখন আমাদের চেনা জানা বা কোনো এরকম মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার আমাদের কাছে আসে এবং আমাদেরকে বলে যে আপনি এই ফান্ডগুলো, রেগুলার ফান্ডগুলো চুজ করুন, সেই ফান্ডের কিন্তু সেটা রেগুলার ফান্ড হয়, কারণ সেখানে কিন্তু তাদের কমিশন ইনক্লুডেড থাকে, যেটা কিনা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে কিন্তু ইনক্লুডেড থাকে না। ওয়েল, আমরা যখন কোনো মিউচুয়াল ফান্ড করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের একটা এক্সপেন্সেস রেশিও কিন্তু পে করতে হয়, যেটা হচ্ছে যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে, তাদের যে এক্সপেন্সেসগুলো হয় সেটা টোটাল নেট অ্যাসেট ভ্যালুর উপরে কিন্তু আমাদের একটা এক্সপেন্সেস দিতে হয়, যেটা কিনা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে সেটা হয় সাধারণত 0.46% টু 0.78% সামথিং। কিন্তু যখন আমরা রেগুলার ফান্ড করব, সেক্ষেত্রে কিন্তু আমাদের 1%-এর ওপর, 1 থেকে 1.5%-এর ওপর কিন্তু এক্সপেন্সেস দিতে হয়, সেটা অ্যানুয়ালি। ওকে, সেটা কেন? কারণ যেই মিডলম্যানটা আমার কাছে বসে আছে ব্রোকার হিসাবে, তাকে কিন্তু একটা কমিশন কিন্তু পে করতে হয়, যেটা কি না আপনার কাছে মনে হতে পারে যে 1% তো ভীষণই কম অ্যামাউন্ট, কিন্তু আপনি যদি লং টার্মের জন্য দেখেন, এটা কম্পাউন্ডিংয়ে কিন্তু আপনার যত অ্যাসেট বাড়বে, অ্যাসেট ভ্যালু যত বাড়বে, তার কমিশনও কিন্তু সেটা কম্পাউন্ডিং হবে। ওকে, তো এটা গেল
একটা ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু আমাদের যে ন্যাব ভ্যালুটা থাকে ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে কিন্তু ন্যাব ভ্যালু অনেকটা বেশি থাকে। কেন? কারণ সেখানে কিন্তু এক্সট্রা এক্সপেন্সের রেশিও কিন্তু পে করতে লাগে না, যেটা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যে কম এক্সপেন্সের রেশিও দিতে হয়, সেটা রেগুলারের ক্ষেত্রে কিন্তু লং মানে একটা বেশি এক্সপেন্সের রেশিও কিন্তু দিতে হয়, যার জন্য তার ন্যাব ভ্যালুটাও কিন্তু ডিক্রিজ হয়ে যায়। সেক্ষেত্রে একটা লং টাইমের পর কিন্তু আমাদের যে রিটার্নটা সেটা কিন্তু ডাইরেক্টের থেকে রেগুলার ফান্ডে অনেকটাই কমে আসে। ওয়েল, আমি যদি তোমাদের সাথে এখন একটা এক্সাম্পল শেয়ার করি তাহলে দেখতে পাবে যে এখানে দেখো ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স, ওকে, যেটা কিনা 2013 থেকে 2022 অব্দি যে ফান্ডটা আছে, ওকে, সেই ফান্ডের দেখো এখানে দুখানা ফান্ড এমার্জিং করা, একটা হচ্ছে ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ডাইরেক্ট ফান্ড, ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স রেগুলার ফান্ড, আর একটা হচ্ছে মিরা এমার্জিং ব্লু চিপ ডাইরেক্ট ফান্ড এবং সেম ফান্ডই যেটা রেগুলার। ওকে, তো 2013 থেকে 2022 অব্দি যদি আমরা দেখি তাহলে দেখো নিফটি 50-র যে ইউটিআই ফান্ডটা আছে সেটার যে ন্যাব ভ্যালু, ডাইরেক্ট ফান্ডের ন্যাব আছে 32.89 এবং যে রেগুলার ফান্ড আছে তার ন্যাব ভ্যালু আছে 32.53। এটা একদম নমিনাল মনে হচ্ছে, কিন্তু যখনই তুমি দেখবে যে মিরা অ্যাসেটের যে ডাইরেক্ট অ্যান্ড রেগুলার সেটা কিনা দেখো যে ডাইরেক্ট ফান্ড আছে তার ন্যাব ভ্যালু আছে 75.38 এবং যেটা রেগুলার তার কিন্তু 68.61। এখানে কিন্তু প্রায় 7 টাকা কমে গেছে ন্যাব ভ্যালু, যেটা কিনা আপনার ওই যে কমিশন সেটা কিনা ওখান থেকে মাইনাস হয়ে যায়। প্রত্যেক বছর আপনাকে কিন্তু একটা কমিশন কিন্তু পে করতে লাগে, আবার এক্সপেন্স রেশিও কিন্তু পে করতে হয়। তো এটা গেল আমার এক্সট্রা একটা খরচা, যেটা কিন্তু ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে একদমই নেই। ওকে, তো এইখানে 10 লাখের উপরে এসবিআই স্মল ক্যাপ ডাইরেক্ট ফান্ড এবং এসবিআই স্মল ক্যাপ রেগুলার ফান্ড। তো আমি যদি এই যে টোটাল ভ্যালুটার যদি আমি এক্সাম্পল আপনাদের দেখাই তাহলে দেখতে পারবে যে এইখানটায় একটা জিনিস আপনাদের সাথে শো করি। সবার প্রথমে দেখো ইউটিআই নিফটি 50 ইন্ডেক্স ডাইরেক্ট ফান্ড যেটা কিনা 2022-এ এসে তার ন্যাব ভ্যালু হচ্ছে 32 টাকা 89 পয়সা এবং রেগুলার ফান্ডে যার ন্যাব ভ্যালু হচ্ছে 32 টাকা 53 পয়সা, যেটা সিএজিআর বছরে 12.64% এবং রেগুলার ফান্ডে যেটার সিএজিআর 12.52%। এইবার আসল মজা, এটা গেল ইন্ডেক্স ফান্ডে। এবার নর্মাল দেখো কোটাক এমার্জিং ইকুইটি ডাইরেক্ট ফান্ড যেটা কিনা ন্যাব ভ্যালু 61.17 এবং রেগুলার ফান্ডে 54.35, যেটা কিনা প্রায় 1%-এর কাছাকাছি, মানে 1.5%-এর কাছাকাছি কিন্তু এটা সিএজিআর, মানে 1.5%-ও যদি কোনো টাকা যদি কম্পাউন্ডিং হয় প্রত্যেক বছর তাহলে আন্দাজ করতে পারছেন যে আপনার 5 বছর বা 10 বছরে কত পার্সেন্ট হতে পারে। ওকে, তো এবার দেখি এই এসবিআই স্মল ক্যাপ ডাইরেক্ট ফান্ড যেটা কিনা 98 রুপিস 2012-তে এবং 2022-এ এবং রেগুলার ফান্ড যেটা কিনা 88 টাকা 67 পয়সা। ওকে, তো এটাও প্রায় 1.5%-এর কাছাকাছি কিন্তু আপনার কমিশন খেয়ে নিচ্ছে এবং 1.5% কিন্তু আপনার প্রত্যেক বছর লস হচ্ছে। এবার যদি আপনার যত নেট অ্যাসেট ভ্যালু বাড়বে, এবার 1.5% করে যদি আপনার কম্পাউন্ডিং হয় তাহলে কত পার্সেন্ট আপনার দাঁড়াতে পারে ডিফারেন্স। এখানে দেখো যে কটা ফান্ড আছে তাদের যে সিএজিআর বছরের তার ডিফারেন্স দেখো, ইন্ডেক্সের ক্ষেত্রে 0.12%, ওকে, এমার্জিং কোটাক তার 1.41%, বাদ বাকি যেগুলো আছে সব 1.35%, মানে 1 থেকে 1.5%-এর মতো। ওকে, তো রিটার্ন লস্ট ইন কমিশন দেখো যেই টাকাটা কমিশনে গেছে সেই টাকাটা হচ্ছে 13% কোটাকের ক্ষেত্রে এবং মিরা এমার্জিং ব্লু চিপ ডাইরেক্ট ফান্ডের যে ফান্ডটা আছে রেগুলার ফান্ডে সেটা কিন্তু 10.5%-এর কাছাকাছি এবং এসবিআইয়ের ক্ষেত্রে 11.55% এবং এক্সিস ব্লু চিপের ক্ষেত্রে কিন্তু 14.72%। তো আজকে যে ভিডিওটা ছিল সেটা কিন্তু অবশ্যই একটা ছোট্ট ইনফরমেশন ছিল যে আমাদের মিউচুয়াল ফান্ড করার আগে কোন ফান্ডটা চুজ করলে আমাদের ভালো রিটার্ন আসতে পারে সেই জিনিসটাকে আমাদের আইডেন্টিফাই করা। এর মানে এটা নয় যে আমি কাউকে ছোট করছি বা কারোর সম্বন্ধে কোনো বদনাম করছি। ওয়েল, আজকের এই ভিডিওটা কিন্তু বেশ ইন্টারেস্টিং ছিল। কেন? কারণ আমরা জেনে গেলাম যে মিউচুয়াল ফান্ড চুজ করার আগে আমাদের কোন জিনিসটা দেখতে হবে, যে সেই ফান্ডটা আমাদের ডাইরেক্ট গ্রোথ কিনা বা রেগুলার গ্রোথ কিনা। যদি আমাদের রেগুলার থাকে তাহলে সেটাকে আমরা কনভার্ট করে ডাইরেক্টে নিয়ে নেবো, কারণ আমাদের বছরে 1 থেকে 1.5% করে বাঁচাতে হবে বস। আর 1 থেকে 1.5% করে যদি আমি প্রত্যেক বছর বাঁচাতে পারি তাহলে কিন্তু আমার 5-10 বছরে কিন্তু একটা ভালো রিটার্ন কিন্তু আমরা জেনারেট করে ফেলতে পারবো। এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবার সাথে শেয়ার করো এবং ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই করো এবং কোন টপিকের উপরে তোমরা ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।